জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। বেশ করেছি, প্রেম করেছি, সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। বেশ করেছি, প্রেম করেছি, সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। মন্ত্র হলো নম 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 কেষ্ট রাধা, এই মন্ত্র জপ করে যা দূর হবে সব বাধা। মন্ত্র হলো নম 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 কৃষ্ণ রাধা, এই মন্ত্র জপ করে যা দূর হবে সব বাধা। ও দুজন আপন পথে প্রেম জোয়ারে ভেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। সত্যি সত্যি অনু, তোমাকে পেয়ে আজ আমি ধন্য। এই প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করতে পেরেছি শুধুমাত্র তোমারই জন্য। তাই তো এই আকাশ বাতাসকে শুনিয়ে চিৎকার করে আমি বলতে চাই, অনু, অনু আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি সবুজ, অনু? কিন্তু তোমার মতো আমি চিৎকার করে বলতে পারবো না আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। একথা তুমি কেন বলছো অনু? বলছি বলছি এই কারণে সবুজ, গরিবের ঘরে জন্মে অভাবের সঙ্গে লড়াই করে দুঃখের ছবিটা আমার মনে আমি আঁকতে পেরেছি বলে। তোমার মনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, তুমি আমায় আগে বলনি কেন? ভয়ে সবুজ, ভয়ে? মা দাদাকে লুকিয়ে তোমার সঙ্গে আমি মেলামেশা করেছি, তোমার কথা মতো আমি হোটেলে গেছি, পার্কে বহু সময় কাটিয়েছি। দিনের পর দিন দুজনে নির্জনে বসে ভালোবাসার গান গাইতে গাইতে আমার মনে আমি যে তোমার ছবি এঁকেছি সবুজ। আর সেই তোমাকে যদি আমি কাছে না পাই, তাহলে যে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আত্মহত্যা মহাপাপ। তাছাড়া যে প্রাণ তুমি দিতে পারো না, সেই প্রাণ নষ্ট করার অধিকার তোমার কে দিয়েছে? আপনি বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ?
মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। আপনি আমি দয়াময় দত্ত, এই সমাজ সংসারে মঙ্গল কামনায় আমি সর্বদাই মর্ত। তাই তোমাকে বলছি, আমি যখন তোমার পিছনে আছি তোমার কোনো চিন্তা নেই। এই সবুজ কুমারের সঙ্গে গাঁট ছোড়া বেঁধেই তুমি চৌধুরী বাড়িতে যাবে, এটাই হলো সত্য। কিন্তু আপনাকে আমি চিনি না, জানি না, এর আগে কখনো দেখা হয়েছে বলে আমার মনে হয় না। আশা করছি আপনিও আমাকে চেনেন না, কিন্তু কেন বুঝতে পারছি না যে আমার চিন্তায় আপনি এত মত্ত। এই সমাজের অবহেলিতা নিপীড়িতা নারীদের প্রতিষ্ঠা পাইয়ে দেওয়াই আমার দায়িত্ব। আমার নাম দয়াময় দত্ত। তাছাড়া অনু সমবয়সী হলো জন্মসূত্রে উনি আমার মায়ের ভাই, মানে আমার মামা। এই মা কথায় আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আর আমি হলাম গিয়ে জোড়া মা, মানে ডবল মা। আমার দরদের নেই তো কোনো সীমা, কি বলো ভাগ্নে? না, আমার কথা আপনি কিছু মনে করবেন না মামা। আসলে কি ব্যাপারটা জানেন, এর আগে তো আপনাকে আমি চিনতাম না, কিন্তু আজ এই আপনার কথায় আমি একটু নিশ্চিন্ত হলাম। এই সবুজ, আজ আমি আসি। তুমি চলে যাবে? হ্যাঁ সবুজ, অনেক দেরি হয়ে গেছে। বেশি রাত করে বাড়িতে ফিরলে মা আবার আমাকে ভীষণ বকাবকি করবে। রাত্রে আবার দাদা বাড়িতে ফিরে এসে আমাকে এত জ্ঞানের কথা শোনাবে। আজ আমি আসি সবুজ, বাই। মামা পাই করে তুমি আমার কাছ থেকে চলে গেলে অনুপমাই দয়াময় দত্তের খোঁচায় তোমাকে পড়তে হবে জমা। মামা এই নতুন মালটা কতদিনের আমদানি? তুমিও না মামা, অনুকে আমি অনেকদিন থেকে চিনি, কিন্তু কবজা করেছি মাত্র কয়েক মাস। আর সমস্যার নেই তো কোনো। ভাগনা কথায় আছে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। ওই অনুকে নিয়ে কিছুদিন ধরে একটু মনো করো, নির্জন পার্কে বসে আনন্দ করো। তারপর লজ হোটেল রিসর্টে নিয়ে গিয়ে ওর মধুবরা মৌচাক থেকে চুপ করে মেদি গলে নাও। তারপর মাসের পর আসবে বছর, ওই অনুপমাকে করে দেবে তুমি পর। তারপরে ওই অনুপমা দিক দিশা খুঁজে না পেয়ে দিক বান্ত হয়ে ছুটে আসবে আমার বাবা দয়ার ভান্ডার দয়াময় দত্তের কাছে। আছে ওই অনুপমাকে কথার চালে জলে জড়ানোর কায়দাটা আমার জানা আছে। মামা কথায় আছে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। ভাগ্নে তোমার এই হাত ধরি আমার এই 2 নম্বরই ব্যবসা এখন মধ্য গগনে। তাহলে অনুপমা ওর জীবনে থাকবে না আর হইবেন অসন্ত কম। ওই সুন্দরী অনুপমাকে নামিয়ে দেবো আমাদের ব্যবসার ময়দানে। রাজি হলে কোনো নিষিদ্ধ পল্লীতে মোমবাতি হাতে দাঁড়ানোর জন্য, রাজি না হলে আমাদের এই আন্ডারগ্রাউন্ডে ট্রেনিং দিয়ে ওকে জোর করে নামিয়ে দেবো পকেট কাটার জন্য রাস্তার আর 5টা মহিলা পকেট মধ্যের মাঝখানে। মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। ওই সুন্দরী অনুপমা হবে নিষিদ্ধ রাতের মক্ষী রানী, অপরূপা বেশ্যা। নয় কলকাতার রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়ানো নাম্বার 1 মহিলা পকেট মার। খুব জোর বেঁচে গেছি, না হলে একেবারে হাজত বাস। শালা শান্তিতে একটু পকেট মারবো তার কোনো জোর নেই। চারিদিকে পুলিশের টহলদারি। ভাগ্যিস ওখান থেকে ছুটে পালিয়ে এসেছিস, না হলে না হলে কি করতিস? করবো আমি নিজের চোখে দেখেছি তুই পকেটে মেরেছিস। কি? আমি তার জলজন্ত প্রমাণ। আমি চাইলে তোকে এক্ষুনি হাজতে ঢোকাতে পারি। ছি 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 ছি। প্রকাশ্য স্টেশনে এক রাজ জনগণের সামনে একজন সুন্দরী যুবতী মহিলার শ্লীলতাহানি। ছি 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 ছি। না স্যার না, আপনি যা ভাবছেন তা নয়। ও একজন পকেট মার। আজ ওকে আমি হাতে নাতে ধরেছি। কি পকেট মার? আমার এলাকায় এত বড় ক্রাইম? না স্যার, আপনি বিশ্বাস করুন ওই কাজ আমি করিনি। আমাকে দেখে কি আপনার মনে হয় যে আমি একজন পকেটমার? না, একদম না। কিন্তু স্যার আমি নিজের চোখে দেখেছি ও একজন লোকের পকেটে হাত গোলাচ্ছে। যাক, ওসব কথা বাদ দাও, ওকে যেতে দাও। আর তুমিও চলো, ট্রেন স্টেশনে এসে পড়েছি। বড়বাবু এক্ষুনি এসে পড়বে। ওই কেসের ব্যাপারে বড়বাবু আমাদের থানায় ফিরছেন এই ট্রেনেতেই। তাকে আনতে এসে অন্য ব্যাপারে জড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং চলো বড়বাবুকে দেখি, নইলে চাকরি আর থাকবে না। কিন্তু স্যার কোনো কিন্তু নয়। এই তুমি এখান থেকে যাও, এখানেই সব মিটমাট হয়ে গেল। তুমি মানে কেটে পড়ো। বড়বাবু এসে পড়লে আর রক্ষে থাকবে না। বড়বাবু এক্ষুনি এলো বলে। এলো নয়, এসে গেছে। Yes, sir. ওকে ওকে,
আরে এদিকে ওই স্টেশনে ঘোরাফেরা করছিল অসহায় মেয়ে, তাই দুটো পয়সা সাহায্য করলাম আর কি। হেই তুই জানা, যা 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 যা। ওকে স্যার, অদ্ভুত পৃথিবী, জোকারদের মতন মিনিটে মিনিটে পাল্টি খেয়ে যায়। মানুষকে দেখলে বোঝা যায় না কোনটা আসল আর কোনটা নকল। শালা, বাইরে এক ভেতরে আর এক, একেবারে গিরগিটির জাত। চলি স্যার, আবার কোথাও না কোথাও একদিন দেখা হবে। চলি স্যার। শুনুন শুনুন দারকবাবু, এইসব ছোটখাটো অপরাধীদের ধরে সময় নষ্ট করার মতো সময় এখন আমাদের হাতে নেই। তার চেয়ে অনেক অনেক বড় কাজ আমাদের করতে হবে। মনে রাখবেন, পুলিশ সচেতন থাকলে অপরাধী অচেতন হয়ে পড়বে। শুধু কি খুনি গুন্ডা স্যার, নারী পাচারকারী, গরু পাচারকারী, এদের তো আপনি নাভিশ্বাস তুলে দিয়েছেন। সত্যি স্যার, আপনার কেস দেখে না আমি আপনার ভক্ত হয়ে গেছি। আপনি আমার ভগবান স্যার। না মেজবাবু, ভগবান আমি নই, ভগবান অন্য কেউ। অন্য কেউ? হ্যাঁ, আমি তার নির্দেশেই চলে। তিনি আড়াল থেকে যা নির্দেশ দেন আমি তাই পালন করি। কিন্তু কেউ নেই, কি তার পরিচয়? তার পরিচয় পাওয়া এত সহজ নয়। তিনি আড়াল থেকে কাজ করতে ভালোবাসেন। এই সমাজের বুকে তার চোখ দুটো জল করছে। তাহলে চলো স্যার, ব্যাটাকে ধরে কোমরে দড়ি বেঁধে একেবারে খাঁচায় ভরে দিই। হ্যাঁ স্যার চলুন। দাঁড়ান, যাকে আমরা ধরতে যাচ্ছি তাকে আমরা চিনি না, জানি না। তবে এই এত জনগণের মধ্যে কে সেই ডন? তবে চিন্তার কিছু কারণ নেই, খুব শীঘ্রই আমার উপরওয়ালা ওই কালো চিতার হদিস জানিয়ে দেবেন। কালো চিতা? হ্যাঁ, কালো চিতা, এই সেই মাফিয়া ডন। ওই কুখ্যাত আসামিকে ধরার জন্য যে প্ল্যান তৈরি করা হয়েছে তার কোড আন্ডারস্ট্যান্ড? Yes, sir. অপারেশন সাকসেস করার জন্য সর্বদা তৈরি থাকুন। যে কোনো সময় আমার উপরওয়ালা নির্দেশ পাঠাতে পারেন। ও হ্যাঁ, ভালো কথা, চৌধুরী ইন্টারন্যাশনাল মানে এ কে চৌধুরীর বাড়ি থেকে নিমন্ত্রণের কার্ড পাঠিয়েছে। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ স্যার? আজ ওই বাড়ির একমাত্র মেয়ে জ্যোতিপ্রিয়ার বার্থডে পার্টি। সেই উপলক্ষে শহরের গণ্যমান্য ব্যক্তিরা ওখানে উপস্থিত থাকবেন। হয়তো ওই কুখ্যাত আসামিও ওখানে উপস্থিত থাকতে পারে। কিন্তু স্যার তাকে আমরা চিনবো কি করে, তাকে আমরা ধরবো কি করে? চারিদিকে কড়া নজর রাখবেন। সন্দেহজনক কাউকে দেখলে নাম ঠিকানা নোট করবেন। কিন্তু হ্যাঁ, খুব সাবধান, কেউ যেন আমাদের চিনতে না পারে। ওকে স্যার। আর সন্ধ্যায় অপারেশন কালো চিতাকে ধরতে আমরা যাচ্ছি বিরাট বৃত্তশালী এ কে চৌধুরীর বাড়ি। বাড়ি তো নয় যেন একেবারে রাজপ্রাসাদ। এই বাড়িটা হচ্ছে রায়বাহাদুর লেট এ কে চৌধুরী মানে অমিয় কান্তি চৌধুরী, অরুণ কান্তি চৌধুরী ওনার একমাত্র ছেলে, বর্তমানে চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র অনার মিস্টার অরুণ। নিদারুণ, কি নিদারুণ যন্ত্রণাময় আমার জীবন। বিজনেস ম্যাগনেট অরুণ কান্তি চৌধুরীর ভাগ্যের কি করুণ পরিণতি। পরের করুণায় বেঁচে থাকা, পরের দয়ায় জীবনের বাকি দিনগুলো আমাকে কাটাতে হচ্ছে। আমার জীবনের যোগ বিয়োগ গুণ ভাগ সব ভুল, সব ভুল। ফুল ভেবে যাকে আমি আমার হৃদয়ের ডালিতে সাজিয়েছিলাম, আজ সে স্বার্থের নেশায় হুল ফুটিয়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে আমার কোমল হৃদয়, যন্ত্রণাময় করে তুলেছে সুখ সমৃদ্ধিতে ভরা আমার আমার স্বাধীন জীবন। এই অরুণ কান্তি চৌধুরীর স্ত্রী বিপাশার সন্তান জন্ম দিতে গিয়ে নার্সিংহোমে মারা যায়। কি বলবো, সেই দুঃখে আমার চোখ থেকে জল গড়গড় করে বেরিয়ে আসে। তবুও আমাকে বলতেই হবে, স্ত্রী হারানো ব্যথা বুকে চেপে সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরে আসে অরুণ কান্তি চৌধুরী। আর সেই কন্যা সন্তান হলো বর্তমানে টপ কুইন জ্যোতিপ্রিয়া। হ্যালো মাই ডার্লিং সুজন, শোনো, আমি কিন্তু তোমার উপর ভীষণ লেগে আছি। কেন কেন রাখবো না? আজ আমার বার্থডে আর তুমি কাম অন সুজন, তোমার শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা তুমি কি জানো, আজ সেই সকাল থেকে তোমার একটা ফোনের জন্য আমি সারাটা দিন ওয়েট করে বসে আছি। আর তুমি সরি, হোয়াট সরি? কি বললে তুমি? তুমি 1 বছর পর ফিরে আসছো আমাকে বিয়ে করার জন্য? ও মাই গড, আই লাভ ইউ সুজন, আই লাভ ইউ সো মাচ। হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। আচ্ছা ও কি বোঝে না যে আমি ওকে ছেড়ে বাঁচবো না? কারণ সুজন যে আমার স্বপ্নে দেখা রাজপুত্র, প্রত্যেক দিন ঘুমের ঘোরে আমি ওকে দেখতে পাই। তাই এই মুহূর্তে ফোনটা কেটে দিলেও আমার ঘুমের ঘোরে স্বপ্নে সুজন আসবেই আসবে। মেরি ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, मेरी ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उससे कहो कभी सामने तो आए, मेरी ख्वाबों में जो
जादू सा जैसे कोई चलने लगा है, ओ जादू सा जैसे कोई चलने लगा है, मैं क्या करूं दिल में चलने लगा है, तेरा दीवाना हो कहता है वो, छुप छुप के फिर के उड़ता है वो, देखे घूर घूर के यूं ही दूर दूर से, उससे कहो मेरी नींद न छुड़ाए, मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उससे कहो कभी सामने तो आए, ला 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 আহা কি ভালো গান গায় ভাগ্নি আমার, ভালোবাসার নৌকা চড়ে দিল দরিয়ায় ভাসছে। এই সেই মেয়ে যাকে প্রসব করতে গিয়ে অরুণবাবুর স্ত্রী দু চোখ বুঝেছিলেন। এই জ্যোতিপ্রিয়ার জন্যই অরুণবাবু দ্বিতীয়বার বিয়ে করে। যাকে সব কথা, আর জ্যোতিপ্রিয়ার জন্মদিনের পার্টি, সেই পার্টিতে সবাই সেজে উঠেছে। আর আমার দিদি ওরে বাপ রে বাপ, কি গরম কি গরম, এই গরমে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। বাড়িতে কতগুলো কাজে লোক, কতবার করে বললাম এসিমেশনগুলো ঠিক করতে, কেউ আমার কোথায় গুরুত্ব দিচ্ছে না। তাড়াবো একে কি সব কটাকেই তাড়াবো, কিছুক্ষণ পরে গেস্ট এসে পড়বে, এই গরমে গেস্টরা ঘামবে। হ্যাঁ, এসে মেশিন চলছে, কত নামি দামি গেস্ট আসবে, কি হবে এবার? আমার প্রেস্টিজ থাকবে? ম্যানেজার, এই ম্যানেজার, আমি তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, যদি ঠান্ডা না পারে তাহলে তোমার চাকরি আমি একেবারে ঠান্ডা করে দেবো। আরে বাবা, দিদির কথা মতোই তো চৌধুরী ইন্টারন্যাশনালের ব্যবসা একেবারে রমিয়েই চলেছে। কি বললেন? হ্যাঁ কি বললেন? দিদির একটু মাথা গরম? আরে না 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 না, দিদি মুখে গরম গরম কথা বললে কি হবে, মনটা একেবারে নরম। আমি একবার বললে দিদি চুপ, কারণ আমার বুদ্ধিতেই তো এ বাড়ি সবাই চলে। চলছে না আগের মতো, হাত পা দুটো চলছে না দয়াময়। এখন হাঁটতে গেলে পা দুটো কাঁপতে থাকে, এই হাত দিয়ে বেশিক্ষণ কোনো জিনিস ধরে রাখতে পারি না। এই তো একটু আগে সবুজ সিটি সেন্টার থেকে একটা কাঁচের ল্যাম্প সেট কিনে এনেছিল, কি সুন্দর দেখতে। আমি ওটা হাতে নিয়ে দেখছিলাম, হঠাৎ কাঁপতে কাঁপতে ল্যাম্প সেটটা মাটিতে পড়ে ভেঙে গেল। ইউ স্কাউন্ডেল, মানে আমার শখের জিনিস তুমি ভেঙে ফেলেছো। আমি ইচ্ছে করে ভাঙিনি সবুজ, তুই তো ভালোভাবে জানিস আমার এই হাত দুটো। আমার ইচ্ছা করছে এই মুহূর্তে তোমার হাতটা মুচড়ে ভেঙেছি। সবুজ, সৎ হলে উনি তোমার বাবা, এইভাবে কথা বলো না প্লিজ প্লিজ মামা, তোমার এই জ্ঞানের বুলির কচকচনিতে আমার মাথাটা আর গরম করে দিও। ওই গরম মাথায় বরফ চাপা দাও, দেখবে ঠান্ডা হয়ে গেছে। ইয়ার কি মেরো না তো। তুমি জানো আজকে আমার সাথে কি হয়েছে? কি হয়েছে? সিটি সেন্টার থেকে ফেরার সময় আমার মানব্যাগটাকে ছেপে দিয়েছে। সে কি তোর ব্যাগে টাকা ছিল? হ্যাঁ, 10,000 টাকা। এত টাকা নিয়ে ঘোরাঘুরি করিস কেন? সেটা জানা তোমার কাজ নয়। আউট আউট। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? উনি অরুণ কান্তি চৌধুরী, চৌধুরী ইন্টারন্যাশনালের এমডি। একটু মান দিয়ে কথা বলো। মান? তুমি কাকে মান দেবার কথা বলছো মামা? নামে এমডি হলেও আসলে ঠুটো জগন্নাথ। সবুজ, আমাকে ঠুটো বানিয়েছে কে? তোমার মা। তোমার মায়ের জন্যই আজ আমার এই অবস্থা। শাট আপ, জাস্ট শাট আপ। আমার মায়ের নামে আর একটা বাজে কথা বলে তোমাকে আমি বলবো, 100 বার বলবো। আমার জীবনের সব থেকে বড় ভুল হলো তোমার মাকে বিয়ে করা। খাল কেটে আমি কুমির এনেছি, আর সেই ভুলের মাসুল আমাকে প্রতি পদে পদে দিতে হচ্ছে। তবে হ্যাঁ, চিরদিন কারো সমান যায় না। আজ যে ব্যথার চাবুকের দাগ তোমরা সকলে মিলে আমার গায়ে এঁকে দিয়েছো, একদিন সেই চাবুক তোমাদের পিঠে পড়বে। কি বললে? ঠিকই বললাম। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই সবুজ, তুমি আমার সৎ ছেলে হলেও আমি কিন্তু তোমার সঙ্গে কোনোদিনও সৎ পিতার আচরণ করিনি। সবুজ, বাংলা ভাষায় কুপুত্র বলে একটা শব্দ আছে, কিন্তু কুপিতা এই শব্দটা আজও পর্যন্ত বাংলা ভাষায় খুঁজে পাওয়া যায়নি। আমার রক্তের সম্পর্ক জ্যোতিপ্রিয়ার চেয়েও আমি তোমাকে কম ভালোবাসিনি। সবুজ, আমি তোমাকে জন্ম না দিলেও ছোটবেলা থেকে লালন পালন করেছি। তাই জন্মদাতা যেমন পিতা, তেমনি পালন কর্তাও পালক পিতা। কথাটা মনে রেখো। কতবার বলবো যে এই কালো মনে একটু আলো নিয়ে এসো, আলো। তোর মতো ভালো হয়ে বসে থাকলে আমার কিন্তু চলবে না। হ্যাঁ মামা, এই মা তো ঠিক কথাই বলেছে। আজকের সমাজে তুমি যতটা বেশি কালো হবে না, তত নিজের আকেরটা গুছিয়ে নিতে পারবে। আর না হলে এভরিথিং গো ইন দ্য ভোগম মা। আমি দয়াময়, আমার শরীরে শুধু দয়ার মায়া, কিন্তু তোর মা, তোর ব্যবহারে আমার মন থেকে দয়া মায়া সব উধাও হতে চলেছে। তোর নেকাপনা এখন বন্ধ কর। কিছুক্ষণ
পরে জ্যোতিপ্রিয়ার বার্থডে পার্টি শুরু হবে, তার আগে এই চৌধুরী বাড়ির সম্পত্তি আমি কি করে পাবো? তারপর আমার সদে ওইসব নোংরা জিনিসের মাঝে আমায় তোরা টানিস না রে দিদি। দয়াময়, এই সম্পত্তি আমি না পেলে আমি গলায় দড়ি দেব। ওরে ভাই, ভাই রে, তুই কি আমার মরা মুখ দেখতে চাস? হ্যাঁ। মামা, মামা, মামা গো, বলছি মা যদি সম্পত্তির অংশটা পায় তাহলে আমি তার সন্তান হিসেবে অর্ধেকটা তো পাবো। বলো, তুমি কি চাও না তোমার এই আদরের ভাগ্নে একটু সুখের মুখ দেখো? ওরে তোরা এই কোন গেঁড়া কলের মধ্যে আমাকে ফেলতে চাইছিস রে? আমি যত বিষয় মুক্ত হতে চাইছি তত তোরা বিষয়ের মধ্যে ফেলতে চাইছিস কেন রে? দয়াময়, আর টাইম লস করছিস না। তুই বুদ্ধির মগজ থেকে একটু বুদ্ধি বের কর ভাই। আসলে যত সহজে তুই ওই চৌধুরী বাড়ির চাবিকাঠি নিচের আঁচলে বাঁধতে চাইছিস তত সহজে তুই পারবি না, কারণ ওই বুড়ো মরে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি জ্যোতিপ্রিয়ার নামে উইল করে দিয়ে গেছে। ওরা শুধু আমার উইল করে যায়নি, সাথে সাথে একটা শর্ত দিয়ে গেছে। শর্তটা হচ্ছে 25 বছর বয়সে জ্যোতিপ্রিয়াকে বিয়ে করতে হবে। আরে আজই তো জ্যোতির 25 বছরের জন্মদিন। আরে শুধু 25 বছরে বিয়ে করলে হবে না, এমন একজনকে বিয়ে করতে হবে যে 1 বছরের জন্য ঘর জামাই থাকবে। ঘর জামাই? হাউ ফানি। আচ্ছা মামা, আজকে দিনে কোনো ছেলে বিয়ের পর ঘর জামাই থাকতে রাজি হয়? রাজি করাতে হবে ভাগ্নি, তা নাহলে বিশাল সম্পত্তি তোমার কপালে জুটবে না। তুমি বিয়ের পর শ্বশুরের ঘর করতে চলে গেলে এই সমস্ত সম্পত্তি তো ট্রাস্টের নামে চলে যাবে ভাগ্নি। ট্রাস্টে চলে যাবে? বাট ভাই, আর তাছাড়া দাদু কেন এবার একটা শর্ত রেখেছিলেন? ভয়? কার ভয়ে? তোমার সৎ মায়ের ভয়ে। রায় বাহাদুর একে চৌধুরীর ধারণা তোমার সৎ মা তোমাকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেবে। তুমি সাদা সিধা মেয়ে, তুমি তো তোমার সৎ মাকে কবজা করতে পারবে না, তাই তিনি ঘর জামাই করতে রাজি হয়েছিলেন। এই সমস্ত সম্পত্তি আগলে রাখবে যাকে ধনের মতো। অসম্ভব, এসব আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। আর বিয়ে যদি করতে হয় আমি তো সুজনকেই বিয়ে করব। সুজন কখনোই নিজের বাড়ি ছেড়ে তোমাদের এখানে এই অপমানের রাজভোগ খেতে রাজি হবে না। সে যদি অপমানের রাজভোগ খেতে রাজি না হয় তাহলে বিয়ে ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে দেবো? হোয়াট এ জোক মা। সুজন আমার স্বপ্নের নায়ক, মাই ড্রিম। বিয়েটা ক্যান্সেল না করে দিলে তোমাকে যে দুঃখের সাগরে সুইমিং করতে হবে ভাগ্নি। ভাগ্নি, তুমি যাকে বিয়ে করবে তাকে 1 বছরের জন্য ঘর জামাই থাকতে হবে, তা না হলে বিশাল সম্পত্তি চলে যাবে ট্রাস্টে। তখন তোমার চোখের জলে বুক ভাসাতে হবে বহু কষ্টে। তুই যদি একান্ত অন্য কাউকে বিয়ে করতে রাজি না হোস তাহলে 2-1 দিনের মধ্যে ওকে এখানে চলে আসতে বল। জ্যোতি জ্যোতি সুজনকে ঘর জামাই থাকার জন্য আমরা সবাই বোঝাবো। আফটার অল এত বড় সম্পত্তির ব্যাপার। তোমরা কেন কেউ বুঝতে চাইছো না সুজন ফিরবে সেই 1 বছর পর? 1 বছর পর? ও মামা, মামা গো, মনে হয় ঘুটিটা কেটে গেল। ওই কাঁচা গুটি আমি পাকা করে দিতে পারি। কিন্তু কিভাবে মামা? ভাগ্নি, তুমি এক কাজ করো, 1 বছরের কন্ট্রাক্টে কাউকে বিয়ে করে নাও। কন্ট্রাক্টে বিয়ে? চুক্তি? আরে বাবা, চুক্তি? 1 বছরের চুক্তিতে বিয়ে? চুক্তিতে বিয়ে? হেই, তোমাদের মাথা ঠিক আছে তো? আরে বাবা, চুক্তিতে ব্যবসা হয়, চুক্তিতে বিয়ে হয় না। আরে হয়। রাস্তায় কত ছেলে ফেপা করে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে একজনকে ধরে এনে বিয়ের চাকরিটা দিয়ে দিলেই হয়। প্লিজ মামা, তোমার সব আজে বাজে বকবকানি বন্ধ করো, নাহলে কিন্তু আমি আমার টেম্পার লুজ করে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করবো। ওরে বাংনিটা আমার বড্ড আপসেট হয়ে পড়ছে রে। ওরে, এই দয়াময় দত্তের মাথায় কোনো গোবর ঠাসা নেই রে। তোর দাদু তোর নামের সম্পত্তি উইল করে তোকে এমন কেনা করে ফেলে জাতা কলের মাঝে আটকে গেছে। সেই জাতা কলের গাড়া কল থেকে বেরোতে গেলে তোকে যে আমার কথা শুনতে হবে ভাগ্নি। ভাই, এই ভাই, তুই বুদ্ধি খরচ করলে এই সম্পত্তি লাগাম ওই জ্যোতির হাতে চলে আসবে। আরে হ্যাঁ, আমি তো আছি। তাহলে তোর বুদ্ধির ডিমে তা দেওয়ার আগে জ্যোতিকে আমার একটা শর্ত মানতে হবে। তোমার আবার কিসের শর্ত? দেখো জ্যোতি, দয়াময় আমার ভাই, ওর বুদ্ধির জোরে যে সম্পত্তি তুমি পাবে ওর অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। পসিবল করে নাও। অর্ধেক সম্পত্তি হিসাবে তুমি যেটা পাবে সারা জীবনে দুয়াতে উড়িয়ে শেষ করতে পারবে না। মামু, আরে বাবা জ্যোতি, 1 বছরের তো ব্যাপার। আরে শুধু কি তাই, সারা জীবনের মতো সব সমস্যার সমাধান হবে। তাহলে ভাগ্নি রাজি? বল রাজি। বল রাজি। কিন্তু ভাই, ওই যদি সব সম্পত্তি পেলো কি না পেলো তাতে আমাদের কি যায় আসে বল? তাহলে দিদি আমার বুদ্ধির গড়ার চাবিটা দিয়ে দিই, কি বল? না না না, আমি রাজি। দাঁড়াও, তবে আসল বিয়েটা কিন্তু হবে ওই সুজনের সঙ্গে। আরে হবে। আই প্রমিস, বিয়ের 1 বছর পর ডিভোর্স পেপারে সাইন করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে এ বাড়ি থেকে চিরবিদায়। কিন্তু মামা, এমন একটা শর্তে বিয়ে করতে রাজি হবে এমন কেউ আছে বলে অ্যাড্রেস আমার কিন্তু জানা নেই। আমার জানা আছে। আছে? কেসে? কেসে? জীবন। জীবন? হ্যাঁ, জীবন। কিন্তু সেই জীবন একটা জংশন এসে থেমে গেছে, কিছুতেই আর এগোতে চাইছে না, শুধু ধুকছে আর ধুকছে। কিন্তু মামা, তোমার এই জীবন বাবু আমাদের এই কন্ট্রাক্টে কাজ করতে রাজি হবে না? আরে পারবে, টাকার জন্য সে সব কিছু করতে পারে। তার কাছে প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছু নির্ভর করে এই টাকার উপর। শিক্ষিত বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, শেষে কিছু না করতে পেরে শখের একটা যাত্রা দল খুলে বসেছে। তা মামা, এত কিছু তুমি জানলে কি করে? জানতে হয় দয়াময় দত্তকে সব জানতে হয়। আমাদের অফিস আসতো একটা চাকরির জন্য, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে ওর মায়ের খুব অসুখ, ওর কিছু টাকার দরকার।
আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। মামা, আমি বলছিলাম ব্যাপারটা যদি একটু অন্যভাবে দেখা এই, যায়। তোমাকে কিছু বলতে হবে না জ্যোতি, শুধু দয়াময়ের বুদ্ধিটাকে তোমাকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারবো এ কথা আমি দিতে পারছি না, কিন্তু ভাগ্নির ব্যাপার বলে কথা তো, ওকে আমি 10 লাখ টাকার অফার দেবো। 10 লাখ? হ্যাঁ 10 লাখ টাকার অফার না দিলেও নকল স্বামী সাজতে রাজি হবে কেন? শর্ত দেবো, বিয়ের 1 বছর পর ডিভোর্স পেপারে সাইন করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে চিরবিদায়। তাহলে তোমরা রাজি? তাহলে চল ধনু, আজ আমার ভাগ্নির ইজ্জতের সহল নকল স্বামী আনতে চললাম যাত্রা দলে। শুরু করতে চলেছি আকাশবাণী অপেরার বরণীয় শতাব্দীর স্মরণীয় উপহার। পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট মিলিয়ে চটকদারি যাত্রাপালা চাঁদ উঠেছে বাঁশবাগানে। রচনা শেখ আরজু, সুর হরতাল দাস, নৃত্য ঝুমঝুম ময়না ও নির্দেশনায় সবজান্তা সরকার। শুরু করছি প্রথম দৃশ্য, সে সাধনাতলায় সিরাজ ও নাগরদোলার শুভ দৃষ্টি। একে সিরাজ, শুভ দৃশ্যের সময় তুমি বাংলা মাল খাচ্ছ। দাঁড়াও, তোমাকে শায়েস্তা করার জন্য ঔরঙ্গজেব সাইকেল রিস্কা চেপে এখানে ছুটে আসছে। তুমি ভুল সংবাদ পেয়েছ রাজকুমারী নাগরদোলা। সম্রাট ঔরঙ্গজেব দম জুড়ে নীলাঞ্জনা পার্কে আমার সঙ্গে যুদ্ধে কাহিল হয়ে আশা পুরালো যাস্তানা গেছে, আর এই সুযোগে তোমাকে অপহরণ করে আমি শালা, এই ওয়ার্ডটা আমার কিছুতেই মাথায় আসছে না। এইভাবে রিরি করলে দর্শকরা ঢিল জোরে তোর মুখটা সিল করে দেবে। তার চেয়ে আমি যেভাবে বলছি সেভাবে বল। বল। এই সুযোগে তোমাকে অপহরণ করে আমি রিসোর্টে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, এই সুযোগে জানেমান তোমাকে অপহরণ করে আমি রিসোর্টে নিয়ে যাব। কি? রাজকুমারী নাগরদোলাকে করবে তুমি অপহরণ? ছি 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 ছি। সঙ্গে ক্যামেরাম্যান, সাংবাদিক, টিভি চ্যানেলের লক্ষ্যে এনেছো তো? আমিও দেখতে চাই এই রাজকুমারী নাগরদোলার অপহরণের দৃশ্য। বাংলার ঘরে ঘরে সবাই দেখুক। সামনের ভোটে রাজা যুধিষ্ঠিরকে পরাজিত করে আমি হব আজব দেশের গজব লড়কি। হ্যালো হ্যালো, কে? ঘন্টাখানেক সঙ্গে সুজন, আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা বলছি। এক্ষুনি আমি রাজকুমারী নাগরদোলাকে অপহরণ করব, আর এই দৃশ্য কভার করার জন্য আপনারা এক্ষুনি এখানে ছুটে আসুন। ওরে মানব, তোর এত বড় স্পর্ধা! সম্রাট ঔরঙ্গজেবের চোখে ধুলো দিয়ে তুই রাজকুমারী নাগরদোলাকে অপহরণ করবি? পদাঘাতে আমি করিব তোর মস্তক চূর্ণ। লাঠি মারলে কেন? লাঠি মারলে কেন? এবার তুমি আমাকে সত্যি সত্যি লাঠি মারলে কেন? আরে পালাটাকে বাস্তব করতে হবে তো। নিকুচি করেছি তোমার বাস্তবে। সিরাজের পাছায় লাঠি এর আগে একবার ঝেড়েছ, এখন একবার ঝাড়লে, গুনে গুনে দুবার আমিও তোমার পাছায় ঝাড়বো। আরে শুনবি তো আমার কথা? আরে শুনবি তো? ধ্যাৎ! শিল্পীর কলঙ্ক কোথাকার! আরে বাবা, আমি হলাম সম্রাট আর তুই হলি নবাব। বাংলার নবাব হয়ে দিল্লির সম্রাটকে লাথি মারার কি দরকার? বন্ধ করো তোমার লেকচার, এর পরের দৃশ্য শুরু করা দরকার। ঠিক বলেছিস। এর পরের দৃশ্য শুরু হচ্ছে সিরাজ ও নাগরদোলার সোহাগরাত। সুয়াগরাতের দৃশ্য মনে তো কাওয়ালি অনুষ্ঠান হবার কথা। কিন্তু বেগম নাগরদোলা কে গাইবে কাওয়ালি? সেটা নিয়ে নবাবের মাথা ঘামানোর দরকার নেই। সম্রাট ঔরঙ্গজেবের মাথা এখনো ঠিক আছে, তাই তো শুধু লখনৌ থেকে আনিয়েছে কাওয়ালি সম্রাট তসলিম আরিফ ও কাওয়ালি সম্রাজ্ঞী টিনা পারভিন। शहनाइयों की सदा कह रही है
खुशी की मुबारक घड़ी आ गई है, सजी सुर्ख जोड़ी में चाँद सी दुल्हन, जमी पे फलक से परी आ गई है। आ दूल्हे का सेहरा सुहाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। सात फेरों से बंधा जन्मों का ये बंधन, प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन। सात फेरों से बंधा जन्मों का ये बंधन, प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन। है नई रस्में, नई कस्में, नई उलझन, होठ है खामोश लेकिन कह रही धड़कन। नई रस्में, नई कस्में, नई उलझन, होठ है खामोश लेकिन कह रही धड़कन। मुश्किल हाय हाय मुश्किल अश्कों को छुपाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। धड़कन 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 मेरी धड़कन धड़कन तेरी धड़कन 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 धड़कन। বন্ধ করো তোমার কাওয়ালির অনুষ্ঠান। নিজের জুটিকে না এনে দিনের পর দিন আমার জুটিকে টানাটানি করছো। আর কি পেয়েছো? নায়িকা ছাড়া রিহার্সেল, নায়িকা ছাড়া যাত্রা দল চলতে পারে না, তোমারও চলবে না। তাই পুলিশের চাকরি খুইয়ে তোমার এই শখের যাত্রা দলে আর আমি যাত্রা করবো না। এই পোশাক পরো, যাত্রার আসলে তুমি সাজো হিরো আর তুমি সাজো ভিলেন।
আর কাউকে রাখার দরকার নেই, এই কথাটা আমি বলে গেলাম। শোন গোলক শোন, যাস নি আমার কথাগুলো শোন। তোমার কথা শুনে কোনো লাভ নেই ম্যানেজার বাবু। তোমার এই যাত্রা দলে কাজ করলে আমাকে না খেয়ে শুকিয়ে মরতে হবে। তাই যাত্রা না করে আমার এই পকেটে মারা কাজটা অনেক ভালো। এতক্ষণ যে আমাকে দিয়ে রিহার্সাল দিয়া করালেন, তার পারিশ্রমিক না দেওয়ার জন্য এই পোশাক আর এই গদি এইগুলো নিয়ে আমি চললাম। শোন বাকি শোন, আরে এগুলো নিয়ে যাস না। আরে শোন শোন, শুনবি তো বাকি? আরে এগুলো আমাদের কাজে লাগবে। শোন শোন বাকি শোন, এগুলো নিয়ে যাস না, এগুলো আমাদের কাজে লাগবে। শোন বাকি শোন। যা, সবাই চলে গেল। এখন শুধু পড়ে রইলাম আমি আর জীবনদা, আকাশবাণী অপেরার প্রযোজক ও গায়ক নায়ক। আর গায়ক নায়ক সংসারের চাপে পড়ে নায়ক তো দূরের কথা, এই জীবনটা জীবন জংশনে ফেরিওয়ালা হয়েই ঘুরে বেড়াচ্ছে। না আছে কোনো দিক, না আছে কোনো দিশা, যেদিকেই তাকায় শুধু হাহাকারে ঝড়। মনে হয় এই পৃথিবীর সবই যেন অজানা পথ, কে জানে কোথায় হবে শেষ। জীবনদা, তোমার নায়িকার কি হলো? সকলের মতো সে আমাকে ফাঁকি দিয়েছে বিমল। তুমি জানো কত কষ্ট করে ওই অ্যাডভান্সের টাকাটা আমি জোগাড় করেছিলাম? সে আর জানবো না। হাজার চেষ্টা করে যখন কেউ ধার দিল না, তখন নিজের শরীরে রক্ত বেচে সেই রক্তের ঋণ সে মিটিয়েছে বিমল। ওই টাকাটা পাওয়ার পর থেকে সেও বেপাত্তা। আজ হঠাৎ তার বাড়ি থেকে আমি হাজির। হ্যাঁ, দেখে তো আমাকে চিনতেই পারলো না, উল্টে মুখের উপর দমাস করে ওই দরজাটাকে বন্ধ করে দিল। জীবনদা, একটা কথা বলবে? বলো। এই এত কষ্ট করে যাত্রা দল চালানোর কোনো মানে হয়? এটা বরং তুমি তুলে দাও। না, তা হয় না বিমল, কিছুতেই হয় না। ওই আমার নিজের মায়ের মতো এই যাত্রা দল যে আমার একটা মা। আচ্ছা, কোনো মায়ের কষ্ট হলে কোনো সন্তান কি পারে তাকে অবহেলা করতে? তাই যেমন করে পারি, যেখান থেকে পারি, এই মাকে আমাকে বহন করে নিয়ে যেতেই হবে। এই জেদের কোনো মানেই হয় না। কি আছে এই যাত্রা দলে? কি নেই বলতে পারো? ক্ষণিকের হলেও স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা সবই তো আছে। ক্ষণিকের হলেও ভোরের শিশিরের মতো আবেগ আছে, রক্তিম সূর্যের মতো জীবনের তাপ আছে, রাতে জোনাকির মতো শীতল বাতাস আছে। এই যাত্রায় তো আমাদের গ্রাম বাংলার প্রাচীন শিল্প বিমল। জীবনদা, বিমল, ওই শহরের মেকি সভ্যতা আমাদের গ্রাম বাংলার প্রাচীন শিল্পকে ভুলতে চাইলেও ওই মাঠের ধানগুলো কিন্তু ভুলতে পারেনি। আমাদের জীবনটাকে ওই যান্ত্রিক জাতাকলের মাঝে আবদ্ধ করলেও ওই মেশিনে কিন্তু চাল ডাল ফলে না। যেটা ফলে সেটা হলো মারণযোগ্য প্লাস্টিকে। জীবনদা, গ্রাম বাংলার আকাশ, বাতাস, গাছের ছাওয়া, শিউলি ফুলের গন্ধ আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। মাঝে মাঝে এদের সাথে মিশে গিয়ে আমি বলি, কি? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সত্যি সত্যি জীবনদা, তুমি একটা পাগল। মাঝে মাঝে তোমার কথা ভেবে আমি কেমন হতবাক হয়ে যাই। এত কিছুর মাঝেও তুমি কেমন নিজেকে শিল্পী সত্তার ভাবান্তরে বাঁচিয়ে রাখো। তবু যে মনের পিপাসা মিটছে না বিমল। হাজার দুঃখ যন্ত্রণা মাঝে সামান্য এক ফোঁটা সুখের জন্য এই বুকের পিঞ্জরটা হাহাকার করে ওঠে। এক মুঠো শান্তির জন্য অস্থির হয়ে উঠছে এই হৃদয়। জানি জানি তোমার উপর কত দায়িত্ব, কত দায়ভার বহন করতে হয় তোমাকে। তারপর মাসিমার অসুখ। আচ্ছা জীবনদা, মাসিমা কেমন আছেন গো? ভালো নেই গো, একদম একদম ভালো নেই। মায়ের অসুখটা আগের থেকে অনেক বেড়ে গেছে। কিডনির সমস্যাটা এখন অনেক বেশি গুরুতর। ডাক্তারবাবু বলেছেন খুব শীঘ্রই মায়ের অপারেশন করতে হবে। আর তা না হলে মাকে হয়তো আর। জীবনদা, আচ্ছা আচ্ছা তুমি বলো তো বিমল, কোনো সন্তান কি পারে তার মা বাবার করুণ অবস্থা দু চোখের সামনে দেখতে? দিনের পর দিন আমি আমার মাকে তিল তিল করে শেষ হতে দেখছি, অথচ এমন অপদার্থ সন্তান আমি মায়ের জন্য কিছুই করতে পারছি না। একটা সুখের ছোঁয়ায় ভরে তুলতে পারছি না তার জীবন। আচ্ছা আচ্ছা তুমি বলো তো বিমল, আমি কি সারাটা জীবন দুঃখের চাদর মুড়ি দিয়ে কল্পনার সুখ অনুভব করব? এদিকে বোনটোর বিয়ের বয়সও আসছে, মাও তাকে নিয়ে অস্থির হয়ে আসছে। আমি যে এখন কি করি? ভেঙে পড়ো না জীবনদা, দেখো ও ঈশ্বর সব ঠিক করে দেবেন। এখন যে তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমাদের ঘরের খুঁটির অভাবে দমকা হাওয়ায় ভীষণ নড়বড়ে হয়ে গেছে বিমল। মুহূর্তের কাল বৈশাখী আমাদের সুখের ছাউনিটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই আছি, কি জানি এই হয়তো নেই। এই দেখো কথায় কথায় চোখে জল চলে এলো। আরে বাবা, তুমি হলে জীবন, তোমার জংশন এত সহজে শূন্য হতে পারে না। জীবনদা, একটা কথা বলি। হ্যাঁ বল। আগে মুখে একটু হাসি। আরে বাবা বলো বলো বলো। এই সব কিছু সমাধান একটাই। কি গো? তুমি একটা বিয়ে করে নাও। আরে বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিমল? হ্যাঁ গো জীবনদা, হ্যাঁ।
কোনো একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে নাও, তারপর তার ফোনের টাকায় ভালো ব্যবসা করো, মাও সুস্থ হয়ে উঠবে বৌমাকে পেয়ে, তোমার আর টাকা চিন্তা থাকবে না। কিন্তু কে দেবে আমার মতো ভবগুরের সাথে পাগলের সাথে তার মেয়ের বিয়ে? আছে আছে, প্রেমটা তো করো, বিয়ে তো তোর বাপ দেবে। প্রেম কি এমনি এমনি হয় বিমল? প্রেম হয় মনের মিলনে। আচ্ছা জীবনদা, সত্যি করে বলো তো, তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি, নাকি তোমার মনের মানুষের খোঁজ এখনো তুমি পাওনি? সত্যি কি তোমার মনের ক্যানভাসে কারোর ছবি তুমি আঁকোনি? যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। জীবনদা, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলো, তার আসে না কথা মুখে। ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলো, তার আসে না কথা মুখে। তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। জীবনের কণ্ঠের গান আমার সমস্ত ব্যথা ভুলিয়ে দেয়। মনে হয় ওই গানে কত শান্তি, কিন্তু ওর গানে কেমন যেন একটা ব্যথা লুকিয়ে আছে। ওর মনের চাপা যন্ত্রণাটা ওর গানের মধ্যে বাইরে বেরিয়ে আসে। আমার জন্য আমার ছেলেটা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। না না, ওকে আর আমি কষ্ট পেতে দেব না, আর আমি ডাক্তারের কাছে যাব না। ওরা ভাই বোনে যতই জোর করুক না কেন, আমি কিছুতেই ডাক্তারের কাছে যাব না। আবার তুমি ডাক্তারের কাছে না যাওয়ার বাহানা করছো? কিন্তু কেন মা? ডাক্তারের কাছে না গেলে তুমি যে সুস্থ হবে না? আমি সুস্থ হতে চাই না অনু, আমি সুস্থ হতে চাই না। কেন পাগলামি করছো বলো তো? আজ সকাল থেকে দুবার তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছো, এরপরেও যদি তুমি ডাক্তারখানে না যাও তাহলে তুমি বাঁচবে কেমন করে? আমি আর বাঁচতে চাই না অনু, আমি আর বাঁচতে চাই না। তুই কি দেখতে পাচ্ছিস না আমার আদরের ছেলেটা কেমন যেন শেষ হয়ে যাচ্ছে? কত আশা ছিল, ও অনেক বড় হবে, বড় গায়ক হবে, ভালো অভিনয় করবে, কত নামডাক হবে। ও মুখে কিছু না বললেও আমি তো বুঝি, কারণ আমি তোর মা। মায়েরাই তো সন্তানের কষ্ট বোঝে। দিনরাত শুধু টাকার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজের স্বপ্ন আশা ইচ্ছেটাকে নিজের হাতে গলা টিপে খুন করছে। তুমি আমার কথাটা একটিবার শোনো মা, আমার কথাটা তুমি একটিবার শোনো। না, তোদের কোনো কথা শুনতে চাই না। তোদের ভাই বোনের কথা শুনে আমার জন্য আর একটি টাকাও আমি খরচ করতে দেব না। দয়া করে তুমি এই কথা বলো না মা। তোমার মুখে এই কথা শুনলেই দাদাজি ভীষণ কষ্ট পাবে, কারণ সে যা কিছু করছে সব তো তোমার জন্যই করছে মা। তুমি সুস্থ হবে, আবার আগের মতো থাকবে, এটাই যে ওর মনের বড় আশা। কিন্তু এরপরেও যদি তুমি ডাক্তারের কাছে না যাও, তাহলে যে দাদা এসে আমাকে ভীষণ বকাবকি করবে। কেন? তোকে বকবে কেন? আমি ওকে বলবো যে আমি নিজে ডাক্তারের কাছে যেতে চাইনি, তোকে বকবে বললেই হলো। দেখি কেমন করে তোর ওপর দাদাগিরি ফলায়। কত আদরের মেয়ে তুই। জীবনের পর তুই যখন আমার কোলে এলি, আদর করে তোর নাম রাখলাম অনুপমা। কত স্বাদ নিজের হাতে তোকে কোণে সাজাবো, ধুমধাম করে তোর বিয়ে দিয়ে তোকে স্বামীর ঘর করতে পাঠাবো। কিন্তু ওই এক চোখ ভগবান আমার শরীরে এমন বিষ ঢেলে দিল যে আমার সেবা করতে করতে তুইও নিজেকে শেষ করে ফেলছিস। এরপর আমি কেমন করে তোর বিয়ে দেবো রে মা? আমার বিয়ের কথা তুমি বাদ দাও মা, তার আগে
তুমি তোমার শরীরের কথা চিন্তা ওরে করো। এখন না ভাবলে আর কবে ভাববো রে অনু? মাগো, যে সংসারের খুঁটিটাই অভাবের জ্বালায় ঘুণ ধরে গেছে, সেই সংসারে নতুন করে বিয়ের স্বপ্নটা যে আকাশ কুসুম কল্পনা। কিন্তু অনু, অনু তোর বিয়ে না দেখে আমি যে মরেও শান্তি পাবো না। ওই ভগবান আমাদের সব আশাকে তছনছ করে দিয়েছে, কিন্তু তোর মায়ের এই আশাটাকে তুই নিরাশার অন্ধকারে হারিয়ে যেতে দিস না। না 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 না, আমি আজই জীবনকে বলবো আমার চিকিৎসার জন্য টাকা খরচ না করে ও যেন তোর বিয়ের জন্য টাকা জমায়। না মা, দাদাকে তুমি এই কথা কিছুতেই বলবে না। কেন রে অনু, তুই কি বিয়ের সাজে সাজতে চাস না? নতুন পথ চলতে কার না ভালো লাগে মা, কিন্তু তুমি তো জানো আমাদের মতো সাধারণ ঘরের মেয়ের কাছে বিয়ের স্বপ্নটা একটা কুয়াশার মতো, যেটা চোখে দেখা যায় কিন্তু হাতে ধরা যায় না। মাগো, আমার মতো কত অভাগীর দল সবার আড়ালে শুধু দু চোখের জল ফেলছে। কেউ কেউ বাবা মায়ের জন্য, কেউ সংসারের জন্য, কেউ প্রেম করে আবার কেউ প্রেম না করে। কিন্তু মা, তারা তো প্রত্যেকেই বেঁচে আছে। তবে আমি কেন পারবো না বলতে পারো? বুঝতে পারিনি আমার সেই ছোট্ট অনুপমা দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেছে। মা। কিন্তু মারে, আমি তো সারা জীবন বাঁচবো না, তখন তোর কি হবে? আর তোর দাদা বিয়ে করে যদি আলাদা হয়ে যায়, তাই তো? ও তুমি ভেবো না মা, ভগবান যদি চান তো বাঁচিয়ে রাখবেন, আর যদি না চান তাহলে ওনার কাছে নিয়ে নেবেন। না, আমি তোকে এইভাবে কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না। আমি আজই জীবনকে বলবো তোর বিয়ের কথা। আরেকটি বার যদি তোমার মুখে ওই কথা হলো, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। আত্মহত্যা করবে? কে বললো এই কথা? তোর আদরের বোন অনুপমা। কেন? আমি ওকে বিয়ের জন্য জোর করেছি, তাই ও আত্মহত্যা করবে। অনু, কথাটা কি সত্যি? আসলে ব্যাপারটা হলো দাদা, আমি জানতে চাই কথাটা সত্যি কিনা। না মানে এতবার যখন তোতলাচ্ছিস তার মানে কথাটা সত্যি। বাহ বাহ রে বোন, বাহ! দারুণ তোর কর্তব্য, দারুণ তোর বিচার, দারুণ তোর ভালোবাসা। সামান্য একটা বিয়ের কথা বলতে তুই আত্মহত্যা করবি ঠিক করে ফেললি। আর আমি অসুস্থ মা ভাবছে তার মেয়েকে শাখা সিঁদুর আলতা পুড়িয়ে ওই স্বামীর বাড়িতে পাঠাবার কথা। আর আমার এই বোন ভাবছে ওই দাদার কাঁধে চড়ে ওই শ্মশানে যাবার কথা। মাগো, নামটা আমার জীবন হলেও আমি জীবনে কখনো তোমাদের সুখ দিতে পারিনি গো মা। হয়তো আমার ভালোবাসায় কোথায় একটা ছোট্ট ছিদ্র রয়ে গেছে, যে ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে একটা বিষ বাতাস। আচ্ছা তুই বলতো অনু, কখনই কার ভালোবাসার প্রমাণ করে যে তোর রক্ত আর আমার রক্ত আলাদা? তাহলে কার সামনে দাঁড়িয়ে থেকে অসুস্থ মানুষটা আমার জন্মদাত্রী গর্ভধারিণী মা নয়? উত্তর দাও মা, উত্তর দাও। তুমি উত্তর দে, উত্তর দে। আমি কেন জারদ সন্তান? না, তুই আমার তুই আমার নিজের গর্ভের সন্তান, তুই আমার পুরো পৃথিবী, তুই আমার 7 রাজার ধন এক মানে, তুই যে আমার জীবন। তাহলে বলো মা, বলো আমার একমাত্র বোন, তোমার একমাত্র মেয়ে কেন বললো আমাদের ছেড়ে চলে যাবার কথা? কেন বললো যে সে আত্মহত্যা করবে? তবে কি বেরোজগারে বলে, আমার একটা ভালো চাকরি নেই বলে, নিগার পাশে ভাইয়ের মতো ওই রাখি পূর্ণিমা দিন, ভাই ফোটার দিন দামি দামি উপহার দিতে পারি না বলে? দাদা তুই বিশেষ কর দাদা, আমি কোনো কিছু ভেবে এই কথা বলিনি। আমি শুধু ওরে বোন, এই পৃথিবীর সমস্ত ভালোবাসার সম্পর্ক না একটা সূক্ষ্ম সুতোর মধ্যে বাঁধা থাকে। যদি কখনো কোনো কারণে সে সুতো ছিঁড়ে যায় না, তাহলে সহজে সেটা জোড়া লাগানো যায় না রে বোন, সহজে সেটা জোড়া লাগানো যায় না। জানো মা, এই জ্ঞান হবার পর থেকে এই সংসার আমি শুধু অভাব দেখেছি ভয়াবহ খিদের জ্বালা। রাতের পর রাত, দিনের পর দিন তোমাকে খাবারের বদলে জল খেয়ে কাটাতে দেখেছি। তুমি কাউকে কোনোদিন কোনো কথা বলিনি। যেদিন বাবা আমাদের ছেড়ে হঠাৎ করে চলে গেল, সেদিন এক রাত হতাশার অন্ধকার আমাকে দাবা নলের মতো গিলতে এসেছে। অগন্তি ক্ষুধার্ত কালো কালো হাত খিদের জ্বালায় আমাকে ধরতে এসেছে। আমার ছোট্ট বোনটা আমার আতঙ্ক ভরা মুক্ত দেখে ভয় পেয়ে যায়। প্রচন্ড ঠান্ডায় ঘরের বাইরে আমি রাত কাটিয়েছি। তুমি কাউকে কোনদিন বলিনি যে তোমরা এসে দেখো আমি জীবনের কেমন কঠিন জীবন যন্ত্রণায় ভুগছি। সুখ স্বাচ্ছন্দ্য আশা ভালোবাসা আমি সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছি। কেন জানো মা? সবকিছুই চাবি তোমাদের মাঝে পাই গো মা। সারাদিন হাজার পরিশ্রম করার পর বাড়ি ফিরে যখন তোমাদের মুখগুলো আমি দেখি না, তখন আমার সমস্ত ক্লান্তি যে কোথায় দূরে চলে যায় আমি সেটা বলে বোঝাতে পারবো না গো মা, আমি সেটা বলে বোঝাতে পারবো না। তবে বলো মা, বলো আমাদের ভালোবাসায় ঘেরা সুখের মাটির পোলে রাজ প্রাসাদটা কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেল? কেন কেন আমার বোনটা বললো যে সে আত্মহত্যা করবে? দাদা আমি না জেনে না বুঝে আমি অনেক বড় কথা বলে ফেলেছি রে দাদা। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর আমার মুখে এই কথা আমি কোনোদিনও আনবো না রে দাদা, আমি কোনোদিনও আনবো না। তুই তোর এই ছোট্ট
ছোট্ট বোনটাকে ক্ষমা করে দিয়ে একটিবার তোর বুকে টেনে নে না দাদা। দাদা বোন, আর কোনোদিন মরার কথা বলবি না রে বোন। ওরে তোদের জড়িত আমি এত পরিশ্রম করছি, আর কোনোদিন মরার কথা বলবি না রে বোন, কোনোদিন বলবি না। ভুল হয়ে গেছে। কি রে, আমাকে তোদের কাছে নিবি না? এসো মা, এসো 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 এসো, এসো। তোদের ভাই বোনের ভালোবাসা দেখে আজ তোদের মা হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি 7 জন্ম যেন আমাকে তোদের মা করে এই পৃথিবীতে পাঠায়, এই পৃথিবীতে পাঠায়। আমিও তাই চাই মা, আমাকে যদি এইভাবে 7 জন্ম অভাবের জ্বালা সহ্য করতে হয়, তাও যেন তোমার মেয়ে আর এই দাদার বোন করে পাঠায়। ব্যাস 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 ব্যাস, ভগবানের কাছে সব চাওয়া তোমাদের শেষ। এবার আমার একটা কথা তোমাদেরকে দেওয়ার আছে। কি কথা? দেখো মা, ওই ভগবানের কাছ থেকে না আমার জন্য কিছু চাওয়ার নেই। আচ্ছা, আচ্ছা। তো এই কথা দিচ্ছি মা, আগামী 1 বছরের মধ্যে হ্যাঁ। একটা সুন্দর পাত্র দেখে আমি আমার একমাত্র বোনের খুব ধুমধাম করে বিয়ে দেব। দারুণ মজা হবে, দারুণ মজা তুমি হবে। আমাদের আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি তোরা বড়। মা, মা তোমার কি হলো মা? মা, মা তুমি এখানে বসো মা, বসো। মা, মা তুমি কথা বলো মা, মা তুমি চোখ খোলো মা। অনু, অনু মায়ের কি হলো অনু? দাদা মা এই নিয়ে সকাল থেকে 3 বার অজ্ঞান হয়ে পড়ে গেছে দাদা। আমি তো এখন কিছু বুঝতে পারছি না, এখন কি হবে দাদা, এখন কি হবে? তুই রিপোর্ট এনেছিস? রিপোর্ট তো আনেনি। আমি যাচ্ছি দাদা, মাকে ধর, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। মা তুমি এখানে শো মা, তোমার কিছু হবে না মা, তুমি শো মা, শো এখানে শো, এখানে শো। না না, এমন কেন হলো? তাহলে কি ডাক্তারবাবু কথাটা সত্যি হতে চলেছে? উনি তো বলেছেন শুধুমাত্র মেডিসিনের উপর নির্ভর করে থাকলে মায়ের যে কোনো মুহূর্তে। না না, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি মায়ের আমি ঠিক চিকিৎসা করাবো। কিন্তু চিকিৎসা করাতে তো অনেক টাকার প্রয়োজন। কে দেবে আমাকে এতগুলো টাকা? আমি কোথায় পাবো এতগুলো টাকা? হে ঈশ্বর, তবে কি আমার অপদার্থতার জন্য আমি আমার মাকে, না ঈশ্বর না, তোমার অধম সন্তানটাকে তুমি একটু আশার পথ দেখাও ঈশ্বর, একটু আশার পথ দেখাও ঈশ্বর, একটু আশার পথ দেখাও। খোকা, মা, খোকা, মা, খোকা, আমার কথা ভেবে তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? কষ্ট নয় গো মা, কষ্ট নয়। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতে পারবো না গো মা। খোকা, তুমি যাওয়া সম্পূর্ণ পৃথিবী, তাই তোমার কিছু হয়ে গেলে আমি নিজেও আর বাঁচবো না গো মা। বলিস না বাবা, কথা ওই, বলিস না। ওই ঘুম থেকে ওঠার পর থেকে তোমার মিষ্টি মধুর ডাক, ঘুম ভেঙেছে খোকা, চা খাবি খোকা? খোকা, তুই বাইরে যাচ্ছিস, সাবধানে যাবি খোকা, খোকা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি খোকা। খোকা। এই কথাগুলো বলার মতো আমার যার সত্যি সত্যি কেউ থাকবে না গো মা। খোকা। আমার যার সত্যি সত্যি কেউ থাকবে না। তাতে কষ্ট নয় গো মা, কষ্ট নয়, বরং গর্ব করে প্রকৃতির সৌন্দর্য গোলাপকে আর আকাশের সৌন্দর্য চাঁদকে ডেকে আমি বারবার বলি, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। খোকা, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। খোকা, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলম, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল,
বিরত। খোকা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। খোকা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। খোকা আমার জীবন আমার খোকা আমার কিচ্ছু হবে না বাবা, আমার কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় তাহলেও জানবি আমি কিন্তু সব সময় তোর কাছেই আছি। আমিও আছি। কে আমি শ্রী দয়াময় দত্ত। কি ব্যাপার আপনি হঠাৎ এখানে? না মানে আপনার মায়ের খুব শরীর খারাপ তাই। মিস্টার দয়াময় দত্ত, গরিবের সাথে রসিকতা কটা আপনাদের বড় লোকদের একটা স্বভাব, তাই বলে তাদের ইমোশন নিয়ে খেলা করবেন সেটা কিন্তু সবসময় ভালো নাও লাগতে পারে। না মানে আমি বলছিলাম কি, দেখুন আমার মা অসুস্থ, আপনার সাথে কোনো কথা বলার মতো মানসিক অবস্থার মধ্যে আমি এখন নেই, তাই দয়া করে দয়াময় দত্ত আপনি আপনি আসতে পারেন। আমি এসেছিলাম আপনার উপকার করতে। কি করতে? উপকার। উপকার করতে। মা একটু ঘরের ভেতর যাও তোমার। যাচ্ছি খোকা যাচ্ছি, তুই যেন বেশি দেরি করিস না, না, মা, না। তুই তাড়াতাড়ি বাড়ির ভেতরে আসিস খোকা। খোকা তুই আমার কাছে না থাকলে আমার কিন্তু খুব কষ্ট হয়, আমি এক্ষুনি তুই আসছি। তাড়াতাড়ি বাড়ির ভেতরে আসিস খোকা। আহা, উনি খুব অসুস্থ। সেটা আমিও জানি। এবার আপনি বলুন তো আপনি এখানে কি জন্য এসেছেন? আপনার উপকার করতে। কি করতে? উপকার, উপকার, হেল্প করতে। হ্যাঁ হ্যাঁ। থামুন! সকাল সকাল বাড়িতে এসেছেন আমার সাথে রসিকতা করতে? বিশ্বাস করুন এটা একেবারে চন্দ্রের সূর্যের মতো সত্যি। বিশ্বাস? আবার আপনাকে? আর আপনাকে বিশ্বাস আমি কেন? ওই রাস্তার ভবঘুরে পাগলটাকে বললে সেও বিশ্বাস করবে না যে চৌধুরী ইন্টারন্যাশনাল ম্যানেজার মিস্টার দয়াময় দত্ত নিজে আমার বাড়িতে এসেছেন কিনা আমার উপকার করতে। আহাহাহা, কি দয়ার শরীর আপনার। তা মিস্টার দত্ত, আমি যখন একটা চাকরির জন্য বারবার আপনার অফিসে গিয়েছিলাম তখন আপনার এই বড় মনটা কোথায় ছিল? তখন বুঝতে পারিনি, এখন একদম বুঝে গেছি। বুঝতে পেরে গেছেন? এবার যাবার রাস্তা দেখুন। দয়া করে এই দয়াময় দত্তকে আপনি ফেরাবেন না। তাহলে আপনি কি শাক বাজিয়ে উলু দিয়ে অতিথি আপ্যায়ন করে ঘরে ভেতর ঢোকাবো? তা কেমন করে হয়? আপনি আমার কথাটা শুনুন। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আপনার উপকার করে ভালো চাকরি, 10 লক্ষ টাকা, সঙ্গে 5 লক্ষ টাকার অগ্রিম চেক। ও তার মানে আমার দুর্বলতার সুযোগ নেই অর্থের বিনিময়ে আমার এই বিবেক সত্তাটাকে আপনি কিনতে চান? বিশ্বাস করুন বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমি জানি আপনার টাকার খুব প্রয়োজন, আপনার মা অসুস্থ, বোনের বিয়ে দিতে হবে, যাত্রা দলটাকেও বড় করতে হবে, আর এসবের জন্য প্রয়োজন টাকা, সেই টাকা আমি আপনাকে দেবো। তার জন্য আমাকে কি করতে হবে? আপনার সুদক্ষ অভিনয়, সঙ্গে 1 বছর সময়। এই এত হেয়ালি না করে আসল কেসটা কি সেটা বলুন তো। আপনাকে সব বুঝিয়ে বলবো, আগে বলুন রাজি কিনা। পুরো কেসটা না শুনে আমি কি করে বলবো আমি রাজি কিনা? আমি তো বুঝতে পারছি না আমি রাজি হলে আপনি আমাকে কোন গর্তে নামাবেন? আরে গর্ত নয়, শর্ত। আপনাকে একবারে রাজার হালে রাজপ্রাসাদে রাখবো শুধু 1 বছরের জন্য। বাবা, আপনি মশাই বেশ এবারে গুছিয়ে এসেছেন তো। রাজার হাল, রাজপ্রাসাদ, 10 লক্ষ টাকা, আবার 5 লাখ টাকা অ্যাডভান্স। আমার কাজটা কি? একটা কন্ট্রাক্টে সাইন করে একজনকে বিয়ে করে 1 বছরের জন্য ঘর জামাই থাকতে হবে। এটাই হলো আমার শর্ত। বেরিয়ে যান এই মুহূর্তে, বাড়ি থেকে বেরিয়ে যান। দয়া করে আমার কথাটা একবার শুনুন। আপনি নিজে বেরিয়ে যাবেন নাকি ঘাট ধাকে তার বাইরে বের করে দেবো? তাহলে কাজ আপনি করবেন না। আপনার কি মনে হয় আমি গরিব বলে, অসহায় বলে আপনি যেমন চাইবেন তেমন তুরিপের তাসের মতো ট্রাম করে যাবেন? আমার অর্থ আছে বলে ওই পতিতা পল্লীর পতিতাদের মতো আমার এই বিবেক সত্তাটাকে আপনি কিনতে চান? একটা কথা মনে রাখবেন, ওই বাজারের পতিতারা বড় লোকেদের বিছানায় সই টাকার অভাবে খিদের জ্বালায়, তাদের একটা মান সম্মান আছে, তাই লক্ষ টাকা খরচা করলেও তাদের কাপড় কিন্তু সবার সামনে খুলতে পারবেন না। আমি একটা মানুষ, রক্তে মাংস মানুষ হয়ে আপনার খামখেয়ালি গোলাম হতে আমি কিছুতেই পারবো না। না মানে আমার কথাটা আপনি বুঝতে পারছেন না। মিস্টার দত্ত, আমি একজন অভিনেতা, আমি মঞ্চে অভিনয় করি, অভিনয় করতে ভালোবাসি, সেখানে সব চরিত্র কাল্পনিক, কিন্তু বাস্তব জীবনে কারোর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে আমার জাস্ট বিবেকে বাঁধবে। বেরিয়ে যান এই মুহূর্তে, ঘর থেকে আপনি বেরিয়ে যান। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে 5 লক্ষ টাকার চেক আর একটা কার্ড এই ব্যাগে দিয়ে যাচ্ছি। আর একটা কথা মিস্টার জীবনবাবু, আপনার সৎসত্তা, বিবেক, বাস্তবতা আপনাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবে না। আপনার আশা ইচ্ছাকে পূরণ করতে, মাকে সুস্থ করে বোনের বিয়ে দিয়ে আর যাত্রা দলটাকে বড় করতে হলে চাই এই চেক আর একটা ফোন। ভালো থাকবেন, অপেক্ষায় রইলাম। বেরিয়ে যান এই মুহূর্তে, বাড়িতে বেরিয়ে যান। চাই না আপনার টাকা, চাই না আপনার দয়া, আমি বেশি করে পরিশ্রম করবো, দরকার এই মোট বইবো,
আমি আমার মায়ের ঠিক চিকিৎসা করাবো, আমি আমি আমার বোনের ঠিক বিয়ে দেবো, কারণ আমি যে ওর দাদা। বোন 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 দাদা মায়ের রিপোর্ট একদম ভালো নেই রে। সে কি রে? একদম ভালো নেই। ডাক্তারবাবু বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব মায়ের অপারেশন করাতে হবে। হ্যাঁ রে দাদা। আমি এখন কি করবো? এই দাদা দাদা তুই যত তাড়াতাড়ি যেমন করে পারিস দাদা তুই শুধু টাকাটার ব্যবস্থা কর দাদা। হ্যাঁ, তাড়াতাড়ি তুই শুধু টাকাটার ব্যবস্থা কর, টাকার ব্যবস্থা কর। হ্যাঁ, টাকা আমার বোন কি বলে গেল মার অপারেশন করাতে হবে, তার জন্য সত্যি টাকা দরকার, কিন্তু কোথায় পাবো এত টাকা, কে দেবে আমাকে এত টাকা? তাহলে আমি কি দয় মতো কথা রাজি হয়ে যাবো? কিন্তু না, আমি কি করে পারবো? আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবো। হ্যাঁ ঈশ্বর, তবে আজকের দিনে টাকাটাই সৎ মানুষের কোনো দাম নেই। আমি কি করে পারবো একটা মিথ্যে অভিনয় করে কারো জীবন নষ্ট করতে? না না, এই জীবন কারো জীবন নষ্ট করতে শেখেনি, সে পারবে না, কিছুতেই না, কিছুতেই না।